আমি এখন যেখানে দাঁড়ানো, আমার পেছনে হচ্ছে তিস্তা নদী, আর ওই যে তিস্তা ব্যারেজ। এখানে 3 দিঘা করিডোর, আমার অনেক দিনের স্বপ্ন এখানে আসা। আমার পিছনে কি দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে বাংলাদেশের সীমান্ত, সীমানা পিলার। তহগ্রাম আঙ্গুরপোতা যে সীমান্ত আছে সেই সীমান্তের শেষ মাথায়। ও এটা মৌজা, দুটো মৌজা একটা ইউনিয়ন, এটা ঘোষণা করছে শেষে। এই যে এখান থেকে লেখা হলো গিয়ে শিলিগুড়ি 83 কিলোমিটার, দার্জিলিং 166, নেপাল 650 কিলোমিটার, ভুটান হচ্ছে 278 কিলোমিটার। ওকে, গুড বাই টু তেঁতুলিয়া। আমরা এখন বের হয়ে যাচ্ছি তেঁতুলিয়া থেকে। 2 দিন থাকলাম কিন্তু কাঞ্চনজঙ্ঘার দেখা পাইলাম না। কপালটা ভালো খারাপ দুইটাই। আর আমরা ছিলাম হচ্ছে সীমান্তের পাড় হোটেলে, এই গ্রাম্য টাইপের আর কি, সুন্দর, খারাপ না, একদম গ্রাম্য গ্রাম্য একটা ফিল পাওয়া যায়। এই হচ্ছে হোটেলের প্রেমিসেস, এগুলো হলো রুম অ্যান্ড ওই যে গেট, মানে মনে হচ্ছে যে মানুষেরই বাসাবাড়ি ছিল, এটাকে আর কি হোটেল টাইপের বানাইছে, বাট সুন্দর। ঢাকা শহরের অন্যান্য জায়গার অনেক হোটেল থেকে এটা সুন্দর। রুমের অবস্থা একটু খারাপ আর কি, ফ্যামিলি নিয়ে আসা নট রিকমেন্ডেড, ব্যাচেলর আসলে থাকা যায়, খারাপ না। তেঁতুলিয়া এখন আমরা ব্রেকফাস্ট করবো এবং একটা খিচুড়ি খাবো, যে খিচুড়ি খেয়ে ফিদা হয়ে গেছি একবারে। আমরা বাংলা হোটেলে খাইতে বসছি, পঞ্চগড়ের তেঁতুলিয়ার আর কি 3টা হোটেলে আমরা খাইছি, 3টার মধ্যে এটা একটা, গতকালকে সকালে খাইছিলাম, বাট আজকে আবার খাইতে এসেছি কারণ এটার খিচুড়ি খেয়ে আমরা ফিদা হয়ে গেছি। খিচুড়িটা খুবই ভালো, সম্ভবত পোলাও চালের খিচুড়ি, তাই না? হ্যাঁ, পোলাও চালের খিচুড়ি। এই এলাকায় এসে পোলাও চালের খিচুড়ি পাবো এটা ভাবতেই কষ্ট হইতেছে। আর এই যে আজকে সাথে আবার ভর্তা দিছে, এগুলা দিছে, কতদিন বুটের ডাল ছিল, আজকে হচ্ছে সবজি, রিকমেন্ডেড। এবং এখানে এসে অবশ্যই খাইতে পারেন, বেশ 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 ভালো খাইতে। ঢাকা শহরে অন্যান্য অনেক জায়গা থেকে ভালো ভালো খিচুড়ির দোকান থেকে এটার খিচুড়ি খাইতে ভালো, ডেফিনেটলি রিকমেন্ডেড। আমরা তেঁতুলিয়া থেকে বের হয়ে চলে যাচ্ছি, আমাদের নেক্সট ডেস্টিনেশন অবশ্যই ঢাকা না, যেহেতু এক্সপিডিশন নর্থ বেঙ্গলে বের হয়েছি, সুতরাং আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে চিলাহাটি, অর্থাৎ দেবীগঞ্জ দিয়ে চিলাহাটি আমরা যাব, ডোমার দিয়ে যাব না। দেবীগঞ্জ থেকে ডোমার হয়ে আমাদের মেইন ডেস্টিনেশন আসলে তিস্তা ব্যারেজ, আর তিস্তা ব্যারেজে আমরা ডোমার দিয়ে যাচ্ছি না, আমরা চিলাহাটি দিয়ে যাচ্ছি, অর্থাৎ গ্রামের রাস্তা ইউজ করতেছি। দেখা যাক আমরা কখন পৌঁছাতে পারি। আমরা প্রথম দিন ওয়ে অ্যাহেড অফ টাইম ছিলাম, আমরা আজকে ওয়ে বিহাইন্ড দ্য টাইম। আমাদের বের হওয়ার কথা ছিল 8টায়, আমরা বেরিয়েছি 9:30টায়। সুতরাং আমাদের পৌঁছাইতে কয়টা বাজবে জানি না। আমাদের আজকের শেষ ডেস্টিনেশন হচ্ছে গিয়ে রংপুর। আমরা আজকে রংপুর ঢুকবো এবং কমপ্লিটলি একটা ডিফারেন্ট রুট ফলো করে। পুরা রুটের প্ল্যান এখনই বলবো না, পুরা ভিডিওটা দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন কোন রুট দিয়ে কোন দিক দিয়ে আমরা কোথায় যাচ্ছি। বাট ডেফিনেটলি এই রুটে সম্ভবত খুব কম বাইকারই গেছে এবং খুব কমই এক্সপিডিশন হয়েছে এই রুটে। দেখা যাক আমরা এক্সপিডিশন কেমন করতে পারি এবং কতক্ষণ সময় লাগে আমাদের পৌঁছাইতে। বাট আজকের রাইডটা হবে একটু গ্রাম্য রাস্তায় রাইড, হয়তো অনেক বেশি কর্নারিং থাকবে, একটু রিস্ক ফ্যাক্টরও থাকবে, বাট সবচেয়ে বেশি এনজয় হবে আজকে। আমরা যাচ্ছি হচ্ছে টুনিরহাটের রাস্তাটা দিয়ে, বা টুনিরহাটের রাস্তায় যাওয়ার আগে সিটির মধ্যে রাস্তার একই অবস্থা, এ তো পুরাই ঢাকা সিটি। বিআরটিসি এসে একটা রাস্তার কাজ চলতেছে, তারপরে বিআরটিসি এসে একটা এমন অবস্থা করে রাখছে। আমরা মূলত বোদা অ্যান্ড যেই দেবীগঞ্জের মেইন রোডটা ইউজ করতেছি না, আমরা টুনিরহাটের রাস্তাটা ইউজ করতেছি। এই রাস্তাটা সম্পর্কে যারা জানেন না তারা ম্যাপে দেখে নেবেন, আমার দায়িত্ব না ম্যাপ এই ছবি টবি দিয়ে সব বুঝাই দেওয়া, নিজ দায়িত্বে খুঁজে নেবেন। কিন্তু রাস্তাটা একটা ইউনিক রোড, মানে মেইন রোডটা না আর কি, ভিন্ন একটা রাস্তা, যে রাস্তাটা সাধারণত মানুষজন বাইক টাইক নিয়ে বা গাড়ি ঘোড়া নিয়ে ঢাকা থেকে যারা আসে এরা প্রবলি যায় না। আমরা এখন যাচ্ছি টুনিরহাটের দিকে, রাস্তার দুই পাশে খালি বাঁশঝাড় আর বাঁশঝাড়, ওরা একবার একটা টানেলের মতন তৈরি করে ফেলছে, দেখতে খুবই সুন্দর লাগতেছে। অন্যান্য জায়গায় তো গাছ দিয়ে একটা টানেল হয়, এখানে বাঁশঝাড় দিয়ে টানেল। তবে ভাই রাত্রেবেলা এই জায়গায় যদি শাকচুন্নি থাকে বা ব্রাহ্মদৈত্য থাকে তাহলে হইছে কাজ, চাপ দিয়ে মারবে। তবে রাস্তায় গাড়ির চাপ অনেক বেশি, আর গ্রামের মানুষজন তাদের তো ন্যূনতম রোড সেন্স নাই, যেদিকে পারতেছে সেদিকে যাইতেছে, যেদিকে পারতেছে সেদিকে হাঁটতেছে। ওই যে সামনে একটা আস্তে আস্তে পার হইতেছে, মানে তাদের কোনো ভ্রুক্ষেপই নাই। আর বাইকগুলোর কথা তো বাদ দিলাম, কারোর মাথায় হেলমেট নাই। আমরা হচ্ছে যে চিড়িয়া, এই যে মানে অটো রিক্সাগুলো মনে হয় এখানে রেস করতে আসে, আমরা হচ্ছে গিয়ে চিড়িয়া 2টা মাথায় হেলমেট দিয়ে কানার লাগাই যাইতেছি। তো
তবে রাস্তা খুব সুন্দর, দুই পাশে সিনারিও বেশ সুন্দর, পুরাটাই বাঁশঝাড়, মানে গাছের থেকে বাঁশঝাড় বেশি। আর রাস্তাটা বোধহয় একদম সোজা, তাই না? একবারে স্ট্রেট লাইন। কেলটুদা বলতেছিল আগে নাকি রাস্তা ছিল না, এখন নাকি রাস্তা হয়েছে। এটা একটা শর্টকাট বলা যাবে না, বাট আবার শর্টকাটও। রাস্তাটা একটা নতুন রাস্তা আর কি, আমাদের জন্য এক্সপ্লোর করার মতন। ওরে পুরাই বাঁশঝাড়ের একবারে একটা সুড়ঙ্গ। ভাই রে ভাই, কি সুন্দর রাস্তায়, আর ভর্তি বাঁশঝাড়। রাস্তাটা একটু সমস্যা আছে, মানে একটু বাম্পি, আর মানুষজন তো আছেই, একটু ঝামেলা করতেছে। কারো কোনো ন্যূনতম রোড সেন্স নাই, কমন সেন্স কিচ্ছু নাই, বাট স্টিল ওয়ার্থ দি রোড টু এক্সপ্লোর অ্যান্ড রাইড। দুই পাশে খালি মেহগনি গাছ আর মেহগনি গাছ। এতক্ষণ বাঁশঝাড়ের বন ছিল, টানেল ছিল, এখন মেহগনি গাছের টানেল। ও ম্যান, কি যে সুন্দর এই রাস্তা, বলে বোঝানো যাবে না। রাস্তার কন্ডিশন এত স্মুথ, একদম স্মুথলি ক্রুজ করা যাইতেছে, একেবারে গ্রামের ভিতরের রাস্তা। আর আমাদের সাথে আমি অনেকেরই রিকোয়েস্ট করি আসার জন্য, বলার জন্য, ট্যুরে আসার জন্য। তারা যখন রুট প্ল্যান শুনে দেখে যে আমরা গ্রামের ভিতরে ঢুকবো, এই করবো ওই করবো, ওরা বলে এত বড় রাস্তা কেন যাব, একটু যাই রিল্যাক্স করি। সবাই আসলে রিল্যাক্স খুঁজতে চাই। আমরা ভাই রিল্যাক্স চাই না, আমরা চাই অ্যাডভেঞ্চার, আমরা চাই অ্যাড্রেনালিন রাশ, আমরা চাই থ্রিল। আমাদের দরকার এক্সপ্লোর, আমাদের দরকার এক্সপিডিশন, আমাদের দরকার এক্সপিরিয়েন্স, আমাদের দরকার রাইড করার মতন জায়গা, সেটা যেমন জায়গায় হোক। এত সুন্দর রাস্তা আপনারা তো মিস করেন যারা আসেন না এইসব জায়গায়, যারা খালি মনে করেন যে বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি গিয়ে ল্যাটকে শুয়ে থাকবো, রিল্যাক্স করবো। অনেকেই বলেন আরে বয়স হয়ে গেছে, তো বয়স হয়ে গেলে ভাই ঘোরার কোনো বয়স নাই, এক্সপ্লোর করার কোনো বয়স নাই, এগুলা ফালতু কথা বলে লাভ নাই। আপনার নিজের ইচ্ছা নাই, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। ইচ্ছা থাকলে সব হয়। ও পুরাই টানেল, আর কি কর্নারিং। ওই যে ভারতের সীমানা, আমরা একদম বর্ডার ঘেঁষে যাচ্ছি। হ্যাঁ, আমরা এটাও কিন্তু একটা বর্ডার রোডই এক্সপ্লোর করতেছি। আমি সে বলতেছিলাম কেলটুদাকে যে আমার ইচ্ছা সুনামগঞ্জ তাহিরপুরের যে বর্ডার রোডটা আছে ওইটা এক্সপ্লোর করার সামনে। এটাও এক কথা একটা বর্ডার রোডই। চিলাহাটে চলে আসছি প্রায়। যে রাস্তা দিয়ে আসলাম এই রাস্তাটা মাখন পুরো একদম, কি ভিউ আর কি রোড কন্ডিশন। কিছু জায়গায় কিছু ভাঙা আছে, শ্যাডেলিং করছি, নতুন শ্যাডেলিং করা শিখছি, খুব মজা লাগতেছে। আর বাকি রাস্তা একবারে পুরো মাখন রাস্তা, একবারে সেই অস্থির রাস্তা। চলে এসেছি আমরা চিলাহাটি রেল স্টেশনে। এটা আমাদের একটা ব্রেক নেওয়ার প্লেস ছিল, তো আমরা এখানে একটা ছোট্ট একটা ব্রেক নিব। আমরা এখন আছি খগারহাট ডিমলায়, জলঢাকা ডিমলা। এটা ডিমলাতে আমি নীলফামারী একবার একটা সলো ট্রিপে আসছিলাম, রাতের বেলা বাসে উঠে, আবার পরের দিন সন্ধ্যার সময় বাসে ব্যাক করছি ঢাকায়। ডিমলাতে আসার ইচ্ছা ছিল, এই তিস্তা ব্যারেজে আসার পরে আমি ম্যাপে দেখলাম নীলফামারী থেকে তিস্তা ব্যারেজ প্রায় 70 কিলোমিটার। তখন আমার মাথা গেছে খারাপ হয়ে যায়, এত দূরে তো যাওয়া সম্ভব না। তারপরে ওই প্ল্যানটা বাদ দেয়, বাট আলহামদুলিল্লাহ আজকে সেই স্বপ্ন পূরণ হচ্ছে, তিস্তা ব্যারেজ দেখতে যাওয়ার স্বপ্ন এই নর্থ বেঙ্গল এক্সপিডিশনে। তিস্তা ব্যারেজ কোন দিক? সোজা 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 সোজা, একদম ডাইরেক্ট। সেই রাইড হচ্ছে, সেই মজা হচ্ছে, একদম চিল। হ্যাঁ, বাঁশের রাস্তার পরে মেহগনির রাস্তা, মেহগনির টানেলের পরে এখন শনের রাস্তা। দুই পাশের মতো শনই তো এগুলো, অথবা বড় বড় ঘাস আর কি, আর আবাদি জমি। আর রাস্তা কি ও পুরাই সেরা রাস্তায় করে সেরা। দুই পাশে এরকম লম্বা লম্বা গাছ, এগুলো তো মেহগনি। ওইটা কি গাছ ভুলে গেছি, ইউক্যালিপটাস না, ওইটা কি গাছ জানি না, মনে নাই, আমি গাছ চিনি না। আর দুই পাশে সেই
শুধু একটা ড্রোন যদি থাকতো, আফসোস 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 আফসোস। বাঁশবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। শাকচুন্নি রাত্রেবেলা এসে আপনার গলা টিপে মেরে আপনাকে ভূত বানিয়ে বিয়ে করে ফেলবে। কি জায়গা এটা, পুরাই মাথা নষ্ট। সুজুকি শুড পে মি ফর দিস। ওদের এই জিক্সান নিয়ে আমি কই কই আসতেছি, কই কই যাচ্ছি। শুধু পাহাড় ঘুরলে কি হার হয়? বাংলাদেশের সবচেয়ে বড় সৌন্দর্য তো তার গ্রামে। আমরা এখন দুর্বার গতিতে এগিয়ে চলেছি তিস্তা ব্যারেজের দিকে। তাই খাবার বোঝা রাস্তার বন্ধ বৈশা রয়েছে। ওয়েলকাম টু লালমনিরহাট। কুড়িগ্রাম দিয়ে লালমনিরহাট ঢোকা যায়, আমরা নীলফামারীর দিক থেকে লালমনিরহাটে ঢুকছি। আচ্ছা, আমি ভাবছিলাম আমরা নীলফামারী টাচ করব না, বাট আমরা তারপরেও নীলফামারী টাচ করছি। অর্থাৎ উত্তরবঙ্গের সবগুলো জেলায় আমরা এই এক্সপিডিশনে টাচ করছি। যদিও নীলফামারী কোনো জায়গায় আমরা ঘুরতে যাই নাই, কিছু করি নাই, টাচ করছি জাস্ট। অ্যান্ড ওয়েলকাম টু তিস্তা ব্যারেজ। চলে এসেছি আমরা তিস্তা ব্যারেজে, তিস্তা পানি বিদ্যুৎ প্রকল্প। ওরে বাবা রে বাবা, কি বিশাল এটা। আমরা একটু দাঁড়াবো ওই জায়গায়, এখানে মানুষজন আছে। এই যে এটা হচ্ছে, এটা তিস্তা নদী কি এটা? না, ও এটা নদী না, ওই যে ব্যারেজ সামনে। নদীতে চর টর পরে একবারে নদীর ইয়া হয়ে গেছে। জোস 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 ফিলিংস, জোস ফিলিংস। জোস জোস। আমরা একটু ডানে ঢুকি, ডানে ঢুকে একটু ছবি টবি তুলে আসি। আমি এখন যেখানে দাঁড়ানো, আমার পেছনে হচ্ছে তিস্তা নদী, আর ওই যে তিস্তা ব্যারেজ, বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট ব্যারেজ। এটা তিস্তা নদীর উপরে অবস্থিত, অ্যান্ড সম্ভবত এটা একটা পানি বিদ্যুৎ প্রকল্প, আমার ঠিক মনে আসতেছে না। তিস্তা নদী আমার এর আগে আসা হয়েছে, বাট তিস্তা ব্যারেজে কখনো আসা হয় নাই। অর্থাৎ এই নীলফামারী আসা হইলেও ডোমারের এই পাশ দিয়ে এইখানে আসা হয়নি, এটাই ফার্স্ট টাইম। আর প্রবাবলি রংপুরের দিক বোধহয় এদিকে। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে দহগ্রাম আঙ্গুরপোতা, 3 বিঘা করিডোর। বাংলাদেশে তো বেশ কয়েকটা ছিটমহল ছিল, সেই ছিটমহলগুলো তো এখন বিনিময় হয়ে গেছে। অর্থাৎ ওদের দেশের অংশগুলো বাংলাদেশের ভিতরে যেগুলো ছিল সেগুলো ওরা নিয়ে গেছে, আবার আমাদের দেশের অংশগুলো যেগুলো ওদের দেশের ভিতরে ছিল সেগুলোকে আমরা নিয়ে চলে আসছি। এখন এই 3 বিঘা করিডোর বা যে দহগ্রাম আঙ্গুরপোতা যেই জায়গাটা, সেটা হচ্ছে মাঝখানে একটা রাস্তা আছে, যে রাস্তাটা দিয়ে আমাদেরকে ইন্ডিয়ার ভেতরে যেতে হবে। ইন্ডিয়ার ভেতরে একটা নির্দিষ্ট অংশ আছে, সেই অংশটা আবার বাংলাদেশের অংশ। ছিটমহল না, ছিটমহল জিনিসটা ছিল একটা বিচ্ছিন্ন অংশ, বাট এটা বিচ্ছিন্ন না। এটার সাথে বাংলাদেশের একটা রাস্তার কানেকশন আছে, একটা রাস্তা দিয়ে কানেক্টেড। অর্থাৎ রাস্তার দুই পাশে বর্ডার, রাস্তাটা বাংলাদেশের অংশ, আবার ওই গ্রামটা বা ওই এলাকাটা আবার বাংলাদেশের অংশ। এই শুধুমাত্র এই একটা জায়গায় প্রবাবলি এরকম আছে, যেটা ইন্ডিয়ার ভেতরে একটা গ্রাম, যেটা হচ্ছে বাংলাদেশের গ্রাম, বাট ওইটা আবার বাংলাদেশের একটা রাস্তা দিয়ে কানেক্টেড। এই জায়গাটাই হচ্ছে 3 বিঘা করিডোর বা দহগ্রাম আঙ্গুরপোতা যেই সীমান্তটা, সেটা। 3 বিঘা করিডোর। চলে এসেছি আমরা 3 বিঘা করিডোরে। আমার অনেক দিনের স্বপ্ন এখানে আসা। ক্লাস 6 যখন ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছিলাম, তখন এটার নাম শুনছিলাম 3 বিঘা করিডোর, খুব ফেমাস। সেখানে আমরা চলে আসছি। এটা হচ্ছে বিজিবি চেকপোস্ট। এখানে পরিচয় টরিচয় কিছু দিতে হয় হয়তো, বা কিছু করতে হয়। দেখি কথাবার্তা বলে দেখি। কোথা থেকে আসছেন আপনারা? ঢাকা। কি করে? দুই পাশে ইন্ডিয়া, আমরা 3 বিঘা করিডোরের মাঝখানে। মূলত এটা একটা রাস্তা, করিডোর টাইপ, এই জন্য এটার নাম 3 বিঘা করিডোর। যে 3 বিঘা করিডোরের মাঝখান দিয়ে আমরা ইন্ডিয়ার একটা সীমান্তের ভেতরে ঢুকতেছি, আর দুই পাশে পুরাটা হচ্ছে ইন্ডিয়া। ওয়াও, জোস জায়গা, জোস। এই যে দহগ্রাম আর 1 কিলোমিটার, দহগ্রাম আঙ্গুরপোতা সীমান্ত। ইয়েস, দহগ্রাম আঙ্গুরপোতা ডান।
এই গ্রামটা বাংলাদেশের গ্রাম, কিন্তু এই গ্রামের চারদিকে আবার ইন্ডিয়া। ওই শুধু এই একটা করিডোর দিয়ে এই গ্রামটা আলাদা। হ্যাঁ, কমপ্লিটলি এটা ল্যান্ড থেকে আলাদা হয়ে যেত যদি করিডোরটা না থাকতো। মূলত করিডোরটা আছে বলেই হচ্ছে গিয়ে এটা বাংলাদেশের সাথে কানেক্টেড একটা অংশ। জোস 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 জায়গা, জোস। আলহামদুলিল্লাহ অবশেষে এই যে একটা নতুন নতুন জায়গায় এক্সপ্লোর করতে যাওয়া, নতুন নতুন পরিবেশ দেখা, মানুষ দেখা, নতুন কালচার দেখা, মানে কাইন্ড অফ আমরা এখন ইন্ডিয়ার ভিতরেই এরকম একটা জায়গায় চলে আসা, এইটার এক্সপিরিয়েন্স বলে বোঝানো যাবে না। যারা বাইকে করে ঘুরে না, যারা ঘুরে না, তারা এই মজা তারা কোনোদিন পাবে না। এইটার ভাই অন্যরকম মজা। লাইফ ইজ বিউটিফুল, ইউ জাস্ট হ্যাভ টু এনজয় দ্য লাইফ। লাইফ হচ্ছে লাইফের মতন, আমরাই লাইফটাকে জটিল করি, আমরাই লাইফটাকে ইজি করি। লাইফটাকে ইজি করে দেখেন, ঘুরেন ফিরেন, টাকা পয়সা না থাকলে আশপাশে যতটুকু সম্ভব, যতটুকু পসিবল সেভাবে ঘুরতে থাকেন। অসুবিধা কি? এই যে আমরা আঙ্গুরপোতা যাচ্ছি 11 কিলোমিটার, এটা পুরাটাই হচ্ছে আমাদের চারপাশে ইন্ডিয়া, আমরা বাংলাদেশের এরিয়ার মধ্যে আছি। দূরে হালকা হালকা কুয়াশা কুয়াশা পড়ে গেছে, একটা ধোয়ার গন্ধ। আহা, বাংলাদেশের গ্রামগুলো এত সুন্দর কেন, এত সুন্দর কেন? যে গ্রাম দেখে নাই সে আসলে প্রকৃতি দেখে নাই, সে আসলে বাংলাদেশকেই দেখে নাই। যাদের গ্রামের বাড়ি নাই তাদের জন্য আমার যে কি আফসোস, আমার দুঃখের শেষ নাই তাদের জন্য। যার গ্রামের বাড়ি নাই, যে গ্রামের বাড়ির ফিল নিতে পারে না, যে নানির দাদির হাতের খাবার খায় নাই। আমি নিজে দাদির হাতের খাবার খেতে পারি নাই, কিন্তু নানির হাতের খাবার তো খেতে পারছি আলহামদুলিল্লাহ। আমার তো গ্রামের বাড়ি আছে। গ্রামের বাড়ি যার নাই তার আফসোসের শেষ নাই। যে আমার সামনে ভদ্রলোক, এই ভদ্রলোকের গ্রামের বাড়ি নাই। আই ফিল পিটি ফর হিম। ঢাকাও বাংলাদেশ, এটাও বাংলাদেশ, কি আকাশ পাতাল তফাৎ। শুধু আকাশ পাতাল, আরো বেশি তফাৎ। ঢাকাও যদি এমন হইতো তাহলে কি সুন্দরটাই না হইতো। ঢাকা অবশ্য একসময় এমন ছিল, আজ থেকে 500 বছর আগে তো এমনই ছিল। এই যে আমরা চলে আসছি বর্ডার গার্ড বাংলাদেশ, আঙ্গুরপোতা সীমান্ত ফাঁড়ি। আমাদের অন্যতম একটা অ্যাচিভমেন্ট আনলকড। হ্যাঁ, কত দূর যাওয়া যায়? 600 মিটার, 4 মিনিট। ও, মানে গাড়ি নিয়ে যেতে দিবে না? গাড়ি নিয়ে যেতে দেবে না? ওই লেখা আছে। আচ্ছা আচ্ছা, আরে এখানে দেখেন, আমি চার দোকান তো আমি দেখি। সেটা তো অবশ্যই। হ্যাঁ, তাহলে কেমনে হবে? আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ। আমরা এখন হেঁটে যাচ্ছি দহগ্রাম আঙ্গুরপোতা সীমান্তের একদম শেষ মাথায়। এখান থেকে 600 মিটার পর্যন্ত আগানো যায়, বাট এর ভিতরে বাইক নিয়ে আসা যায় না। ওইখানে আমরা বাইক রেখে আসছি। হেঁটে 600 মিটার যাওয়া যাবে, 600 মিটার গিয়ে আবার চলে আসতে হবে। দুই পাশে হচ্ছে ইন্ডিয়া, অর্থাৎ এদিকেও ভারতের সীমান্ত আছে, মানে সীমান্ত এলাকা তো জানেনই কেমন, সেরকম সীমান্ত। আর এই গ্রামটা সম্পূর্ণ একটা বিচ্ছিন্ন গ্রাম। সেই বিচ্ছিন্ন গ্রামটাই মূলত একটা করিডোর দিয়ে কানেক্টেড, আর সেই করিডোরটাই হচ্ছে 3 বিঘা করিডোর। তো আমরা এখন যাচ্ছি একদম সীমান্তের শেষ মাথায়, অর্থাৎ যেই দহগ্রাম আঙ্গুরপোতা গ্রামের শেষ মাথার যে সীমান্ত সেখানে। আমার চারপাশে হচ্ছে দিগন্ত বিস্তৃত ধান ক্ষেত। এই যে এই পাশে ধান ক্ষেত, প্রচুর ধান ক্ষেত দেখছি আমরা আজকে। এবং ধান ক্ষেতের কালারের যে কন্ট্রাস্ট, এত অসাধারণ কালার কন্ট্রাস্ট। এখন এই যে হেমন্তের শেষ সময়, এখন ধান পাকায়, মানে পাকবে এরকম ভাব এই সময়টায়। আর আমরা এখন যেই সীমান্তে আসি, এই সীমান্ত হচ্ছে দহগ্রাম আঙ্গুরপোতা সীমান্ত। আর এইখানের পরিবেশ এত শান্ত, এত নীরব, মানে বিশ্বাস করবেন না, আমরা ছাড়া আর কোনো সাউন্ড নাই মানুষের। আমাদের চারপাশে হচ্ছে গিয়ে ঘুঘু ডাকতেছে, কোকিল তো এখন সময় না কোকিলের, ঘুঘু ডাকতেছে, ঝিঝি পোকা ডাকতেছে, অন্য পাখি ডাকতেছে। পাখি আমি যে খুব ভালো চিনি এমন না, অল্প কিছু চিনি। তো পাখির ডাক শুনে বুঝতে পারবো না যে পাখিটা কি।
বাট এইটার যে ট্র্যাঙ্কুইলিটি, এটার যে পিস, এটার যে কামনেস, এটার যে শান্তি, এই শান্তি ঢাকায় কেন, বোধহয় কোনো জেলা শহরেও আপনি পাবেন না। এখানে গ্রামের যে মানুষগুলো দেখেন, এই যে গরু, ছাগল, হাঁস, মুরগি, আই জাস্ট লাভ দ্য ভিলেজ, আই জাস্ট লাভ দ্য ভিলেজ লাইফ। আই নো গ্রামেরও কিছু প্রবলেমস আছে, গ্রামেরও কিছু মানুষের সমস্যা আছে, কিছু পারিবারিক সমস্যা, অন্যান্য ধরনের সমস্যা আছে যেগুলো শহর থেকে গ্রামে চলে আসছে এখন, জমি জমা বিষয়ক সমস্যা। কিন্তু গ্রামের যে শান্তি, এই যে ধান ক্ষেতের পাশে বসে আপনি একটা টাইমে মানে নিজেকে রিল্যাক্স করবেন, স্লো হয়ে যাবেন, ইয়োর টাইম উইল বি স্লো, এই ফিলিং এটা আপনি কোনো দিন কোথাও পাবেন না। আমরা যে জায়গায় চলে আসছি, এটা একটা ধান ক্ষেত। ধান ক্ষেতের পাশে ওইখানে আমার হাত আঙ্গুল বরাবর একটা সীমানা পিলার দেখা যাচ্ছে। এটাই হচ্ছে বাংলাদেশের শেষ সীমান্ত। ওই পাশে চা বাগান, ওটা ইন্ডিয়ান, আর এটা হচ্ছে বাংলাদেশ। তো আমরা ওই পর্যন্ত আর যাচ্ছি না, কারণ এইটুকু আইল পার হতে গেলে আবার ওইখানে বিএসএফের ক্যাম্প আছে, কোনো অঘটন ঘটে যেতেই পারে, সেই কারণে আমরা আর ওখানে যাচ্ছি না। আমরা এই পর্যন্ত এসে থেমে গেলাম। ওই পাশে একটা আঙ্গুর পোতা 0 কিলোমিটার লেখা একটা মাইলস্টোন আছে, সেখানেই মূলত সবাই ছবি টবি তোলে। বাট এইখানের যে পিস অ্যান্ড কামনেস এবং এখানের যে কালার কন্ট্রাস্ট, ন্যাচারাল বিউটি, এটা ভাই আনইমাজিনেবল এবং আনকম্পারেবল টু এনিথিং এলস। মানে এটা আসলে বলে ভাষায় বোঝানো সম্ভব না। এখন আমার বস সামনে আগায় যাচ্ছে, আমিও বসের সাথে সাথে একটু ফলো করি, সামনের দিকে একটু আগায় যাই। আমার ভাই ভয়টাই লাগতেছে, পরে না জানি কোনো এক বিপদ হয়, গুলি টুলি খেয়ে মরে যেতে পারি। আমার পিছনে কি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাংলাদেশের সীমানা পিলার। এটা হলো যে 7SDA1 বাংলা লেখা, ওখানে সাদা পতাকা ঝুলতেছে, অর্থাৎ আমি বাংলাদেশের সীমান্তে। আমার পিছনে ভারত, আমি বাংলাদেশের একদম 0 পয়েন্টে, অর্থাৎ হচ্ছে গিয়ে দহগ্রাম আঙ্গুরপোতা যে সীমান্ত আছে সেই সীমান্তের শেষ মাথায়। বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট বর্ডার লাইন এটা, এবং আমি এক্সাইটেড, একই সাথে খুব খুশি, একই সাথে আমার খুব ভয় লাগতেছে, এবং একই সাথে আমি ঘামতেছি। যে কোনো টাইমে যে কোনো ধরনের ইনসিডেন্ট এখানে হতে পারে। এখানে কিন্তু কোনো কাঁটাতার নাই, সীমানা পিলারটাই শুধুমাত্র আছে। কাঁটাতারটা থাকলে অ্যাকচুয়ালি জিনিসটা ভালো হইতো, বাট আই গেস কোনো প্রবলেম এখানে হবে না। বাট আমার এক্সপিরিয়েন্স আমি আসলে ভাষায় এক্সপ্রেস করতে পারবো না, আমার কীরকম লাগতেছে, আমার কী হয়েছে। নর্থ বেঙ্গল এক্সপিডিশনটা অনেক দিন ধরে আমার করার ইচ্ছা, বাট এইখানে এভাবে এসে এটা সাকসেসফুল হবে, আমি এখানে আসতে পারবো, এই সীমানায় বসে একটা ক্লিপ নিতে পারবো, ছবি তুলতে পারবো, এর চেয়ে বড় অ্যাচিভমেন্ট বোধ হয় এই এক্সপিডিশনে আমার কাছে আর নাই। মানে এটা তো একটা গ্রাম তো, তাই না? দুটো মৌজা, দুটা মৌজা, দুটো মৌজা একটা ইউনিয়ন। এটা ঘোষণা করছে এর শেষে। আচ্ছা, এর সাথে এটা উপজেলা বানিয়েছে। এখানকার লোক উপজেলা বানালে হবে না, এটা ইউনিয়নে ঘোষণা করলো। আগে ওয়ার্ড ছিল আচ্ছা, আচ্ছা। পাকিস্তান পিরিয়ড থেকে। এটা বেড়ুবাড়ি পরিবর্তে শাহন আঙ্গার প্রতা নতুন শেখ মুজিব এটা নিয়েছে, ইন্ডিয়া নিয়েছে ওইটা বেড়ুবাড়ি। তারপরে এরশাদ সাহেব নতুনতা দেখে হেলিকপ্টার পাকা এখানে নেই, জনগণের কাছে শুনি ও 1 লাখ টাকা দিয়েছে আজকে 40 বছর আগে। একটা রুগী নিয়ে গেছে ট্রেনের কাছে বিদেশে। তারপরে আবার ও ওভার ফ্লাইট, মানে যা মানে ফাঁড়িখানা, বিজিবি ক্যাম্প, হাই স্কুল, কলেজ সব ও অর্ডার দিয়েছে। আস্তে আস্তে ওটা কাজ করে যাচ্ছে। পিডাব্লিউ, হ্যাঁ, কারেন্ট সব ও মানিয়ে দিয়েছে। এর সাথে মনে হয় সরকার হয় না। আপনার নাম কি? শফিকুল ইসলাম। ও, আপনি তো এখানে স্থানীয়, এখানেই থাকেন। জি। আপনার এই দোকান থেকে দোকান তো আপনার? এটা ভাড়া। ও আচ্ছা। আপনার দোকানে চা খেলাম, খুব ভালো লাগলো, আপনার সাথে কথা বলেও খুব ভালো লাগলো। যদি কেউ এখানে আসেন অবশ্যই ওনার দোকান থেকে চা খাবেন। একদম জাস্ট উনি মানুষ একদম বিজিবি ক্যাম্পের সামনেই, বিজিবি ক্যাম্পের পাশেই একবারে। উনি অসাধারণ মানুষ, উনি অনেক গল্প করবে আপনাদের সাথে, আপ্যায়ন করবে। হাইলি রিকমেন্ডেড, থামস আপ টু হিম। উনি সম্ভবত, চাচা আপনি এরশাদের অনেক বড় ভক্ত, তাই না? আপনাকে এরশাদকে কেমন লাগে? এটা ওনারা ভালো লাগে। ওই সময়টায় আসলে অনেক সুবিধা দিয়ে আসছে, যেটা আগে ছিল না। সারা ঢোড়া মাঙ্গার কথা দুটা মজার লোক, হ্যাঁ, মানে পাটগ্রাম থানাটা এরশাদ সাহেবকে বুঝে নেই।
দহগ্রাম আঙ্গুরপোতা এবং 3 বিঘা করিডোরের যাত্রা শেষ করে আমাদের এখনকার ডেস্টিনেশন হচ্ছে বুড়িমারি স্থলবন্দর। যদিও এটা আমাদের আইটিনারিতে ছিল না, বাট আমরা হুট করে বসে ডিসাইড করছি যে এত কাছে যখন আসছি একটা স্থলবন্দর কেন দেখে যাব না। বাংলা বন্দরটা দেখছি, বুড়িমারিটা দেখলাম, আমার এর আগে বেনাপোল দেখা হয়েছে। সো বাংলাদেশের 3টা স্থলবন্দর আমার এই পর্যন্ত দেখা হলো। তামাবিলে দেখতে যাওয়ার ইচ্ছা ছিল, কথা ছিল, বাট তামাবিল আমি দেখতে যেতে পারি নাই। তো ইচ্ছা আছে বাংলাদেশে যতগুলো স্থলবন্দর আছে এগুলাও দেখার। এবং এখন তো আসলে 3 বিঘা করিডোর ছাড়া অন্য কোনো ছিটমহল তো এখন আর নাই। তো ওই ছিটমহলগুলোতে আমার খুব যাওয়ার ইচ্ছা ছিল, বাট ছিটমহলগুলো তো এখন সব বিনিময় হয়ে গেছে। সো ওখানে আর এখন যাওয়া যাবে না। ওগুলো সব এখন ইন্ডিয়ার পার্ট, ইন্ডিয়ার ভেতরের অংশগুলো এখন বাংলাদেশের পার্ট। সরি, উল্টা বললাম, যেগুলো ইন্ডিয়ার পার্ট ছিল বাংলাদেশের ভেতরে সেগুলো এখন বাংলাদেশের পার্ট হয়ে গেছে। আর ইন্ডিয়ার ভেতরে যেগুলো বাংলাদেশের পার্ট ছিল সেগুলো এখন ইন্ডিয়ার নিজের হয়ে গেছে। তো আমরা এখন যাচ্ছি বুড়িমারি স্থলবন্দরের দিকে। এবং এর মাঝখানে আমার একটা সমস্যা হয়েছে, আমার বাইকের হর্নের ক্লিপ খুলে গেছে অ্যান্ড আমার বাইকের হর্ন বাজতেছে না। এই যে বাজতেছে না, নো রেসপন্স। এইসব রাস্তায় হর্ন ছাড়া চালানো অনেক রিস্ক। হেডলাইট ছাড়া চালানো যায়, বাট হর্ন ছাড়া চালানো যায় না, কারণ মানুষজন হেডলাইটের গুরুত্ব নাই তাদের কাছে, কিন্তু হর্নের গুরুত্ব আছে। একটা হর্ন দিয়ে কানটা একটু, মানে তাদেরকে একটু সতর্ক করা যায় পিছন থেকে এসে, যে ভাই আমি তোমার পিছনে আছি, একটু সাইড দাও। এছাড়া আর কি, সিনারি দেখতে দেখতে এখন কষ্ট নিয়ে যাচ্ছে। একটা বাইকের দোকান খুঁজতেছি, ওয়ার্কশপ, যেখানে গিয়ে জাস্ট ক্লিপটা চেঞ্জ করতে হবে বেসিকলি। বাট ক্লিপটা চেঞ্জ না করে অ্যাটলিস্ট এখানে যেন কস্টেপটা লাগায় আর কি। ক্লিপটার সাথে ধরে রাখলে তখন সার্কিট ফিল আপ হচ্ছে, হর্ন বাজতেছে, তাছাড়া বাজতেছে না। রাস্তার কথা কি বলবো, এটা পুরাটাই গ্রাম্য রাস্তা। আমাদের আজকে সারাটা দিনই অলমোস্ট গ্রাম্য রাস্তায় রাইড করা হয়েছে। কিন্তু এইসব এলাকার গ্রাম্য রাস্তাও যে এত সুন্দর হইতে পারে, রাস্তার কন্ডিশনও খুব ভালো। অস্থির ভিউ, অস্থির ভিউ। আচ্ছা, বুড়িমারি 5 কিলো এদিকে, বাট এদিকে যে অলরেডি শীতের কুয়াশা নেমে গেছে। আজকে তো এমনিতে আকাশে অনেক মেঘ, কুয়াশা নেমে গেছে এই জায়গাতে। বাইপাস রোড না ধরে গ্রামের রাস্তা ধরে শেষ পর্যন্ত আমরা ধরা খাইছি। রাস্তা ভালো না, রাস্তা ভালো না, রাস্তা ভালো না। এদিকে রাস্তা স্থলবন্দরে খুব কাছে চলে আসছে। এই যে এই এটা তো ইন্ডিয়ান ট্রাক, তাই না? ওয়েস্ট বেঙ্গলের ইন্ডিয়ান ট্রাক। আমরা তাহলে আসলাম কই? ইন্ডিয়ান ট্রাক এদিকে বাংলাদেশে আসছি, তারপর আবার ওয়েস্ট বেঙ্গলের ইন্ডিয়ান ট্রাক। হ্যাঁ, বুঝলাম না তো কাহিনী। বুঝছি, মানে পাথরগুলা নিয়ে আসার জন্য পারমিটেড। এখন যখন ওরা এখানে আসে তখন হলো গিয়ে ড্রাইভারদের লাইসেন্স থাকে না, পাসপোর্ট থাকার তো কথা অবশ্যই। আমরা বুড়িমারি স্থলবন্দরে খুব কাছে চলে আসছি। একটু আগে একটা ওয়েস্ট বেঙ্গলের ট্রাকও দেখলাম এদিকে আসছে। ওই যে সামনে আরও একটা আসতেছে, সম্ভবত এগুলো পাথর নিয়ে আসে। পাথরে স্টোন ক্রাশার মানে ইয়েগুলোতে, মিলগুলোতে আসে পাথর ক্যারি করে আসার জন্য। সম্ভবত পারমিশন আছে যে এগুলো আসতে পারে। দূর, আমি হর্ন বাজাইতেছি নিজের স্বভাব মতন, বাট হর্ন তো বাজতেছে না। আচ্ছা, মানে আমরা পাথর ক্রাশ করাতে হেল্প করি, ওরা পাথরগুলো নিয়ে আসে আমাদের দেশে এসে ক্র্যাশ করায়, তারপর আবার নিয়ে চলে যায়। ভাই, আমার বাইকটা একটু দেখতে হবে। ও বাইকটা সামনে, এখানে তো জায়গা নেই, এই জন্য সামনে নিয়ে গেলাম। বাইকের হচ্ছে হর্নের ক্লিপ খুলে গেছে। এই যে ক্লিপ খোলা। অবশ্যই হর্ন ঠিক হয়েছে এখন। এই যে হর্ন বাজতেছে। হর্ন ঠিক করার পরে এখন আবার আমরা রওনা দিয়েছি বুড়িমারি স্থলবন্দরের দিকে। আর 5-7 মিনিটের রাস্তা আছে প্রবাবলি, বাট ধুলায় ভরা একবারে, মানে ধুলায় ধূসরিত এলাকা। এই যে পাথরের আছে সব জায়গায়, বালি পাথর এগুলোর। ওই যে বলতে বলতে একটা ট্রাক চলে আসছে ইন্ডিয়ান ট্রাকগুলো এদিকে আসে হচ্ছে পাথর ক্র্যাশ করানোর জন্য আর কি। পাথর নিয়ে এসে পাথর করে আবার নিয়ে যায়। অনেক ইন্ডিয়ান ট্রাক দেখতেছি, বাট আমি জানতাম না কিন্তু যে আমার হচ্ছে গিয়ে বাংলাদেশের সীমানার ভিতরে কোনো ইন্ডিয়ান ট্রাক এভাবে ঢুকে এত দূর এসে আবার করে তারপরে যায়। এবং এই যে ইন্ডিয়ান ট্রাক, ওই যে সামনে ইন্ডিয়ান ট্রাক, সব ওয়েস্ট বেঙ্গলের ট্রাক। এটা বাংলাদেশের সীমানা, এটা ইন্ডিয়ান সীমানা না। এটা কেউ জানলে জানাবেন যে বাংলাদেশি ট্রাকও এই বুড়িমারি দিয়ে ইন্ডিয়ার ওই পাশে গিয়ে পাথর টাথর নিয়ে আসতে বা দিয়ে আসতে পারে নাকি। প্রচণ্ড ধুলা খেতে ধুলায় ধূসরিত হয়ে অবশেষে আমরা চলে আসলাম বুড়িমারি 0 পয়েন্টে। এই যে এদিকে সব ইন্ডিয়ান ট্রাক স্থলবন্দর। এই যে এখান থেকে লেখা হলো গিয়ে শিলিগুড়ি 83 কিলোমিটার, দার্জিলিং 166, নেপাল 650 কিলোমিটার, ভুটান হচ্ছে 278 কিলোমিটার। বুড়িমারি 0 পয়েন্ট। আমরা কি ভিতরে যেতে পারবো না পারবো না? আচ্ছা, আমরা যাওয়ার চেষ্টাও করবো না, কারণ পোর্টে আসলে কিছু দেখার নাই। সো ওখানে আর আসলে যে লাভও নাই, আমাদের দেরিও হয়ে গেছে, আমাদের ব্যাক করতে হবে। এই যে আমরা বর্ডার থেকে ঘুরে আসি একটু, একদম শেষ জায়গায় চলে আসছি।
বুড়িমারি স্থলবন্দর, এই যে থামুন বিজিবি চেকপোস্ট। আমরা প্রবাবলি আর ভিতরে যাবো না, এই যে এটা স্থলবন্দরের ভিতরে বাংলাদেশি ট্রাক ইন্ডিয়ান ট্রাক দুইটাই আছে। আই গেস এটাই আমাদের জন্য লিমিট, এর বেশি আর যাওয়াটাও উচিত হবে না, তাই নাকি? শেষ, নতুন অ্যাচিভমেন্ট আনলক, বুড়িমারি স্থলবন্দর, লালমনিরহাট। ছবি তুলবেন নাকি এখানে? আচ্ছা, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ যেহেতু, তাহলে আমরা ছবি টবি তুলতেছি না জায়গা। বাট ভালো লাগছে এদিকে এসে, যদিও প্রচুর ধুলা। আমরা রংপুরে যাব আজকে, রংপুর স্টে করব। তবে আমাদের রংপুর যাওয়ার রোডটা হচ্ছে লালমনিরহাট দিয়ে, যেটা কাউনিয়া তিস্তা ব্রিজ দিয়ে, সেটা না, আমরা গঙ্গাচড়া দিয়ে যাব আরেকটা ব্রিজ ইউজ করে। সেটাও একটু গ্রামের রাস্তা হবে অ্যান্ড একটু টাইম লাগবে যাইতে। লেটস গো। আমরা বুড়িমারি স্থলবন্দর ছেড়ে এখন রংপুরের দিকে চলে যাচ্ছি। পুরা শরীর খালি ধুলা আর ধুলা, মানে এখানে শুধু ধুলা আর কিছু না। ওই পাথর টাথর এই যে ইয়া থেকে আসে তো, ইন্ডিয়া থেকে আসে তো, পরিবেশটাও এরকম একটু গ্লুমি, অনেক ধুলা, কুয়াশা পড়ে যাচ্ছে অলমোস্ট। আমাদের জ্যাকেট, গ্লাভস, বুট সব কিছুতে পুরো ধুলা ভর্তি, বাইক সব কিছু। তো স্টিল বাইক ঢাকায় থাকলে যে পরিমাণ ময়লা হয় তার চেয়ে কম ময়লা হয়েছে, এটা হচ্ছে কি সবচেয়ে বড় আইরনি। সবচেয়ে বেশি দূষণ, সবচেয়ে বেশি ধুলা, সবচেয়ে বেশি ময়লা হচ্ছে ঢাকায়। আর রাস্তাটা কি সুন্দর, এখন একটু হালকা হালকা ঠান্ডা লাগতেছে, যদিও জ্যাকেট পরা তেমন ফিল হচ্ছে না, বাট সন্ধ্যা নেমে গেলে আই গেস হালকা একটু ঠান্ডা লাগা শুরু করবে। আমরা এখন মেইন রোড দিয়ে যাচ্ছি, আমরা ওই গ্রামের ভেতরের রাস্তা দিয়ে আসছিলাম ধরগ্রাম আঙ্গুরপোতা থেকে বুড়িমারি স্থলবন্দরে। এখন আমরা একদম মেইন রোড ধরে রংপুর চলে যাবো, বাট আমরা কাউনিয়া তিস্তা ব্রিজের রুটটা ধরবো না, আমরা গঙ্গাচড়ার রুটটা ধরবো। আমরা কালকে আবার তিস্তা ব্রিজের কাউনিয়া রুট দিয়ে অন্য একটা জায়গায় যাবো, এবং কালকে হচ্ছে আমাদের নর্থ বেঙ্গল এক্সপেডিশনের 4th অ্যান্ড লাস্ট ডে। ঢাকা এখান থেকে 400 কিলোমিটার, লালমনিরহাট 80, রংপুর 120 কিলোমিটার, কিন্তু রাস্তাটা একবারে সুতার মতন সোজা, একদম সোজা রাস্তা, কোনো বাঁকটা কিচ্ছু নাই। কত রেল লাইনটাও সোজা, হ্যাঁ এই যে পাশ দিয়ে রেল লাইন। এই নর্থ বেঙ্গল ট্রিপে যেই আশাটা করছিলাম যে হবে না, সেটাই হয়েছে, সেটা হচ্ছে বৃষ্টি নামছে। আমরা এখন যাচ্ছি, লালমনিরহাটের ভেতরে আছি, যাব রংপুরের দিকে, বাট নেমে গেছে বৃষ্টি। বৃষ্টি নেমেই সমস্যাটা হচ্ছে, রেইনকোট আছে সাথে রাখা, বাট রাস্তা তো পিছলা হয়ে যাবে। রেইনকোট এখন চেঞ্জ করতে চাচ্ছি না, সেরকম বৃষ্টি না, ফিস করে পড়তেছে। আর ভাইজর পুরোপুরি ঘোলা হয়ে যাচ্ছে, কারণ ভাইজর ঘোলা বলতে ভাইজরের উপরে তো ধুলায় ভরা, সেই ধুলার সাথে পানি মিশানো কাদা হয়ে যাচ্ছে ভাইজরে, ভীষণ ইম্পেয়ার হয়ে যাচ্ছে। তার উপরে এক একটা ট্রাক যে আসতেছে এখন, সম্ভবত স্থলবন্দরে এখানে কোনো শিফট বা এরকম কিছু আছে, যেটার জন্য হচ্ছে হয়। আমরা যখন গেছি তখন কিন্তু এত ট্রাক ছিল না, বাট এখন যখন ফেরত আসতেছি তখন প্রচুর ট্রাকের প্যারা খাচ্ছি, প্রচুর ট্রাকের চাপ খাচ্ছে। এমনিতে এটা 2 লেনের রাস্তা, এক একটা ট্রাক তো যাচ্ছে একসাথে 3-4টা ট্রাক যাচ্ছে, এইগুলার ওভারটেক করে পুরা আবার সামনে আগায় আসতে খুব কষ্ট হয়ে যাচ্ছে। ওয়েদারটা অসাধারণ, এবং এক্সপেরিয়েন্স যেটা হচ্ছে সেটা নো স্নো বাউন্স। আচ্ছা, সন্ধ্যা প্রায় নেমে গেছে, আমরা কাকিনার দিকে যাচ্ছি। মানে রাস্তার মাঝখান দিয়ে কেন যে যায় বুঝি না। তো আমি আজকে এই সময় 2টা জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ফগ লাইটের ইম্পর্টেন্স, আর আমি কি ফগ লাইট ইনস্টল করছি এবং তার আলো কেমন সেটা। হাইওয়েতে চলতে গেলে ভাই ফগ লাইটের কোনো বিকল্প নাই। উপর সাইড থেকে অপোজিট সাইড থেকে যে ট্রাক বা বাসগুলো আসে, ওগুলো মোটামুটি বিয়ে বাড়ির মতন ডিস্কো লাইট জ্বালায় আসে। ওরা প্রায় 10, 12, 15, 20টা ফগ লাইট লাগায় আনে, এবং ওদের যে ফগ লাইটের পাওয়ার, সেই পাওয়ারে মোটামুটি আপনি সম্পূর্ণই অন্ধ হয়ে যাবেন, একদম 100% শিওর, কোনো ডাউট নেই। আর এই ট্যুরে আসার আগে, অর্থাৎ এই নর্থ বেঙ্গল এক্সপিডিশনে আসার আগে আমার মেইন ইয়াটা ছিল যে এইটা আমি কেমনে অ্যাভয়েড করবো। তো পরে আমার মহান কেলটুদা জোর করে নিয়ে গিয়া ফগ লাইট ইনস্টল করাইছে। ফগ লাইট ইনস্টল করে আমার খুব কাজে দিয়েছে। এই ট্রিপটায় আমি রাত্রে প্যারাহীনভাবে চলতে পারছি শুধুমাত্র ফগ লাইট ছিল দেখে। আমার ফগ লাইটটা হচ্ছে FNM D1-এরই সেম জিনিস, বাট FNM এর না, এটা অর্কার, অর্থাৎ FNM এরটা পাই নাই, একদম সেম টু সেম জিনিস, সেম প্রোডাক্ট, খালি ব্র্যান্ড আলাদা। 6000 লুমেনের লাইট আমি যে এই 2 পাশে ইনস্টল করছি। জিনিসটা লাইটটা আমি দেখাবো, রাতের বেলা তো অবশ্যই দেখাবো, এখন একটু দেখায় দিই। এটা আলোটা খুব ভালো, একটু ফাঁকা জায়গায় যেয়ে তারপর দেখাচ্ছি আলোটা কেমন। আমাদের ডানে তিস্তা নদী, আর আমরা বামে রাস্তায় ট্রাকের জ্যাম খাইতে খাইতে নাকা নিচু পানি খেয়ে পাগল হয়ে যাচ্ছি। আর এটা হচ্ছে আমার ফগ লাইটের লো বিমের আলো, মোটামুটি ভালো। 6000 লুমেনের লাইট বেশ ভালো আলোকিত হয়, বাট অপোজিট থেকে আসলে এরকম একটা ফগ মারলে কি আর ভালো মতন বোঝা যায়।
আমার খুব ইচ্ছা আমি এমন একটা ফগ লাগবো যে ফগে সব দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে, অপোজিট সাইডে সব বন্ধ হয়ে যাবে। এই যে হাতের ডানের এই রাস্তাটা দিয়ে আমরা ঢুকে যাচ্ছি, এটা সম্ভবত পুরোটাই গ্রাম্য রাস্তা হবে। আশা করতেছি বড় বড় ট্রাকের চাপ এখন আর পাবো না, পাইতেও পারি ভাই, বলা যায় না। কপাল খারাপ থাকলে তো এখানেও চাপ পাবো, বাসও পাবো। রংপুর হচ্ছে এখান থেকে 19 কিলোমিটার। আই অ্যাম এক্সপেক্টিং সম্ভবত 1 ঘন্টা মতন লাগবে আমাদের রংপুরে পৌঁছাইতে, সর্বোচ্চ 1 ঘন্টা, সর্বনিম্ন 30 মিনিট। এখন একটু শান্তি পাইলাম, একবারে গ্রামের ভিতরে রাস্তায় চলে আসছি। এই রাস্তাটা দিনের বেলা আসতে পারলে জোস হইতো। আজকে যেরকম আমরা দহগ্রাম আঙ্গুরপোতা 3 বিঘা করিডোর অথবা হচ্ছে গিয়ে তিস্তা ব্যারাজের যে রোডটা দিয়ে আমরা ইউজ করে গেছি, সেম রোড হইতো। গ্রামের ভিতরে রাস্তা পারে এখন রাত হয়ে গেছে, এখন আসলে দেখানোর কিছু নাই তেমন, পুরাটাই অন্ধকার, খালি আমার ফগ লাইটার আলো যদ্দূর যায় তদ্দূর। সেটার নাম আমিও ভুলে গেছি, তবে এটা গঙ্গাচড়া সেতু আর কি, এটা তিস্তা নদী। এই পাশে লালমনিরহাট, ওই পাশে গিয়ে হচ্ছে রংপুর। ঘুম পাচ্ছে, শরীর ব্যথা করতেছে। ব্রিজ পার হয়ে চলে আসছি, এখন আমরা রংপুরের ভেতরে। ওয়েলকাম টু রংপুর, অন্য আরেকটা জেলা, নর্থ বেঙ্গল এক্সপিডিশনের এবং আমার খুব ক্লোজলি অ্যাসোসিয়েটেড জেলা। আমার নিজের গ্রামের বাড়ি রংপুর না, আছে আর কি। ট্রাক্টর আছে, এই যে ট্রাক্টরে, ওরে বাবারে, বোঝার কোনো উপায়ই নেই, কি একটা অবস্থা।